মধুর এহেন কথায় ময়ূরী নাক মুখ কুচকে বলে, আমি তোর ছোট বোন হই, জামাইকে আঁচলে বাঁধে কি করে? নাটক করিস না। আমার কি চোখ নাই রে? ভাইয়া দেখি সবসময় তোর আঁচল ধরে ঘুরে। লজ্জা লাগলো তার একটু। বড় বোনের কাছে স্বামীকে নিয়ে এমন কথা শুনলে লজ্জা তো লাগবে। মধু ভুল কিছু বলেনি। বিয়ের আগে বিয়ে করতে না চাইলেও বিয়ের পর লোকটা কেমন যেন হয়ে গেছে। সবসময় বউয়ের আঁচল ধরে রাখা যেন অভ্যাসে পরিণত হয়েছে। বাড়ির মহিলারা তাকে বউ পাগল বলে এত কথা শুনে তবু লোকটার কোনো পরিবর্তন নেই। ময়ূরী লাজুক দৃষ্টি সরাতেই দরজার বাইরে থেকে ভেতরে প্রবেশ করলো আফিয়া। হাতে মিষ্টির একটা ছোট বাটি, সেটা মধুর হাতে ধরিয়ে দিয়ে বলল। এত বিয়ের শখ জাগলো কেন শুনি? মধু বলল, আমার সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে। আমার চোখের সামনে দিয়ে জামাই নিয়ে ঘুরে বেড়ায় সব। আমারও তো ইচ্ছে করে নাকি? তোমার বোন তো জামাই নিয়ে ঘুরঘুর করে না। ওর জামাই তোর পিছুই ছাড়ে না। ও আবার কি ঘুরবে? আফিয়া আর মধু শব্দ করে হেসে উঠল। ময়ূরী লজ্জায় লাল হয়ে চোখ পাকিয়ে বলল, থামবে তোমরা? আমার জামাই আমাকে ভালোবাসে, সেটাও তোমাদের সহ্য হচ্ছে না? আফিয়া বলল, সমস্যা হবে কি করে? আমার জামাই তো দেবর্জির মতন আমার পিছু পিছু ঘোরে না। ইস, সে উঠে দাঁড়ালো। পেছন থেকে পুতুল কুটুর কুটুর চোখে সবাইকে দেখে বলল, মা লজ্জা পায় কেন? আফিয়া পুতুলের নাক টেনে দিয়ে বলে, আজ মায়ের লজ্জা পাওয়ার দিন। হাসি আড্ডা দিতেই সময় গড়ালো বেশ। বিকেলবেলা বাড়িতে বড়দের আলোচনা চলছে। বক্কর, ফরাজি ও ফিরোজা বেগম বসে আছেন তাদের সাথে। উপরে নুপুরের বাসর সাজানো হচ্ছে লোক দিয়ে। কাল ছেলের বাড়ি অনুষ্ঠান হবে বলে সেই বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। পাত্রপক্ষ সন্ধ্যার দিকে রওনা হবেন। আত্মীয়র মধ্যে বিয়ে হওয়ার এই পক্ষ আর ওই পক্ষ মানুষ প্রায় একই বলতে গেলে। বাড়ির বাইরে খাওয়ার আয়োজন শেষ। সেখানে মাহতাব তার পরিচিত নেতাদের সাথে ব্যস্ত। বাড়ির পেছনে পুকুর পাড়ে এসেছিল মধু, সাথে আছে কুসুম আর বর্ষা। বাড়ির চারিপাশে এত মানুষ যে কোথাও গিয়ে শান্তি নেই। বাগান ঘুরে রাজ এলো পুকুর পাড়ের এদিকে। কুসুম ও বর্ষা দুজনাই মেম্বারের ছেলেকে চেনে বলে সালাম করলো। মধু বিরক্ত হলো রাজকে দেখে। রাজ কুসুমকে বলল এখান থেকে একটু চলে যেতে। সে মধুর সাথে কথা বলবে। ওরা বাড়ির অন্য পাশে চলে যেতে চাইলে মধুও পা বাড়ায় ওদের সাথে। পেছন থেকে রাজ মৃদু গলায় বলে, তোমার ডানা ছাটার ভীষণ ইচ্ছে হয়েছে আমার। মধু রেগে পিছু ঘুরে দাঁড়ায়, দাঁত চিবিয়ে বলে, চরিত্রহীন পুরুষ, তোমার লজ্জা থাকলে কখনোই এই মুখ আমায় দেখাবে না। রাজু হেসে বলে, তোমায় ছুঁয়েছি আমি যে চরিত্রহীন বুঝলে কি করে? দেখো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন কোনো ঝামেলা করতে এসো না আমার সাথে। রাজুর হাসিটা মুহূর্তেই বদলে গেল। চোখে মুখে একটা কুটিল ভাব ফুটে উঠল। সে এক কদম এগিয়ে এসে নিচু স্বরে বলল, সম্পর্ক নেই? সম্পর্ক আমি বানিয়ে নেব। এমন কথা রটাবো গ্রামে, তোর মুখ দেখানোর জায়গা থাকবে না। মধু নরম গলায় বলল, কেন করছো এমন? আমার পিছু কেন ছাড়ছো না? আমি ডাকলেই আমার কাছে চলে আসবে। কথাটার অর্থ এত নোংরা ছিল যে মধুর গা গুলিয়ে এলো। এমন ধরনের একটা প্রস্তাব যদি কোনো মেয়েকে দেওয়া হয় তাহলে তার রিয়াকশন কেমন হওয়া উচিত? মধুর মন চাইল রাজুর গালে ঠাটি একটা চড় মারতে, কিন্তু সেই সাহস তার নেই। সে কথা না বাড়িয়ে পিছু ফিরলে রাজু দাঁত চিবিয়ে বলে, তোর সাথে সাথে তোর বোনের শরীরের তেজও ভাঙবো আমি। মধুর ভয় হলো। সেই সব ঝামেলায় কখনো জড়ায়নি, কিংবা ময়ূরীর মতো এত সাহসও তার নেই। কি করবে রাজু? সে বুঝতে পারে রাজু প্রায় তার বাড়ির আশেপাশে ঘুরঘুর করে রাত্রেবেলা, একমাত্র যে তার নোংরা ইচ্ছে পূরণ করার জন্য। কি হবে আগামীতে? এই নরপশুর ফাঁদে পা বাড়াবে সে, নাকি শক্ত হয়ে একজন নারী শক্তির পরিচয় দিবে মধু? রাতে আর কেউ থাকলেন না। বরপক্ষ যাওয়ার পর আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো বাইরে। তাহসিন গেছে শ্বশুর শাশুড়িকে দিয়ে আসতে। রাত হয়েছে বেশ। ময়ূরী শাশুড়ির ঘরে গিয়ে দেখে পুতুল আর ফাহাদ চুপটি করে শুয়ে আছে। আজ ফিরোজা বেগম ফাহাদকে নিয়ে যেতে চেয়েছিলেন। ফাহাদ বাচ্চাটা যেতে চায় না বোনকে রেখে। ময়ূরী আম্মাকে বুঝিয়ে বলেছে সামনের সপ্তাহে তার পরীক্ষার সময় ফাহাদকে দিয়ে আসবে বাড়িতে। সে বের হলো ঘর থেকে। সবার ঘরের দরজা প্রায় বন্ধ। আর চোখে আফিয়ার ঘরের দিকে তাকালো সে। আফিয়ার সাথে তার খানিকক্ষণ আগেও কথা হয়েছে। আজ ভয় পাচ্ছে সে। পা টিপে টিপে তাহসিনের ঘরে এলো। আফিয়া শয়তানি করে ঘর সাজিয়ে দিয়ে গেছে একটু। পায়ের পাতা শিরশির করছে তার। হঠাৎ দরজায় শব্দ হলো। তাহসিন এসেছে। মেয়েটা চমকে উঠে ভেতর থেকে বলল, কি চাই? তাহসিন বাইরে থেকে বলল। ভেজে গেছি, দরজাটা খুলে বউ। লাজ লজ্জা একপাশে রেখে দরজা খুলে দিল ময়ূরী। তাহসিন হুড়মুড়িয়ে ঘরে ঢুকতেই ময়ূরী দরজা চাপিয়ে দিল। তাহসিন আঁচল টেনে ধরতে ভয়ে শরীর জমে এলো। তার আঁচল দিয়ে ভেজা মাথা মুছতে ব্যস্ত সে। ভয় পাচ্ছ কেন বেগম সাহেবা? তাহসিনের শীতল কণ্ঠস্বর শুনে সে আমতা আমতা করে বলল, শরীরটা ভালো লাগছে না, আজ
মানে আজ একটু মাথা ধরেছে। তাহসিন সোজা হয়ে দাঁড়ালো, ভ্রু কুচকে ময়ূরীকে পর্যবেক্ষণ করে পুরো ঘরে দৃষ্টি বুলালো। কিছু যেন বুঝতে পারলো সে। দীর্ঘশ্বাস ফেলে আগে ওয়াশরুম থেকে কাপড় চেঞ্জ করে এলো। সে বিছানার এক কোনায় বসে ময়ূরীকে কাছে ডাকলো। ময়ূরী গুটি গুটি পায়ে এগিয়ে গেলেও তাহসিনের কাছে গেল না, বরং তাহসিন নিজেই এলো নিকটে। বইয়ের ছোট্ট ছোট্ট হাত জোড়া মুঠোয় নিয়ে এসে তাই নরম চুমু খেলো। নিজের উপর জুলুম করছো কেন? আমি কিন্তু তোমায় জোর করিনি। তোর অনুমতি ব্যতীত কিচ্ছু হবে না। আমাকে বিশ্বাস করো না তুমি? ময়ূরী মাথা নিচু করলো। সে তো বাধা দিতে চাচ্ছে না, তবে ভয়ে শরীর জমে আসছে। আফিয়ার বলা কিছু কথা যেন বারবার কানে এসে লাগছে। স্বামীকে দূরে রাখা ঠিক নয়, তবে ময়ূরী এইটুকু বিশ্বাস রাখতে পারে তাহসিন বউ ব্যতীত অন্য নারীর দিকে চোখ তুলে তাকানোর মতো পাপ করবে না। ভয়ের সাথে সাথে লজ্জাটাও আজ অন্যরকম। সে খুব ধীরে মাথা তুলল। তাহসিনের চোখে কোনো তাড়া নেই, নেই জেদ, শুধু আছে অপেক্ষা। আমি বিশ্বাস করি, ময়ূরী ফিসফিস করে বলল। কিন্তু নিজেকেই যেন বোঝাতে পারছি না। তাহসিন আর কোনো কথা বলল না। ওর কপালে আলতো করে কপাল ছুঁয়ে দিল। সেই স্পর্শে কোনো দাবি নেই, আছে শুধু আশ্বাস। তাহলে আর শুধু পাশে থাকি যেদিন তুমি নিজে চাইবে সেদিন। ময়ূরীর বুকের ভেতরটা হালকা হয়ে এলো। সে নিজে এক কদম এগিয়ে গেল, এবার আর পিছু হটল না। আঁচলের প্রান্তটা ধীরে তাহসিনের আঙ্গুলে গিয়ে আটকালো, ভয়ে নয় ইচ্ছেতে। তাহসিন বুঝে গেল ছোট্ট বউটা বুকে গুটিয়ে আসতে ওষ্ঠ মিলিত হলো। খানিকক্ষণ পর তাহসিন ভীষণ আদুরে গলায় আবদার করে বলল, বউ, আজ রাতটা আমায় দাও। এখন তো আমার করে। বিয়ের 1.5 মাস পরেই প্রথম ভয় নয়, লজ্জা নয়, শুধু বিশ্বাস নিয়ে ময়ূরী তার খুব কাছে এলো। মত্ত হলো স্বামীর ভালোবাসায়। বৃষ্টি থেমে গিয়েছে বাইরে। ঘরের ভেতরটা আলোটা নরম হয়ে এসেছে। দুজনের মাঝে দূরত্ব মিলিয়ে গেল। নিঃশব্দে তাহসিনের উন্মাদনা সামলাতে যেন বড্ড হিমশিম খেয়ে যাচ্ছে সে, তবুও সয়ে নিল সেটুকু। এই রাতটা ছিল না কোনো দাবি বা তারার, এই রাতটা ছিল বিশ্বাসের ধীরে ধীরে কাছে আসার আরেক নতুন অধ্যায়ের শুরু। নীরব ঘরে শুধু বাতির আলো কাঁপছিল, আর দুটি হৃদয় একই ছন্দে ধুকপুক করছিল। মেঘলা দিনগুলো বড্ড সুন্দর হয়। আকাশটা যেদিন একরঙা ধূসর চাদরে ঢাকা থাকে, না রোদ না বৃষ্টি, মাঝখানে দাঁড়িয়ে থাকা এক এক শান্ত সময়। গ্রামে এমন দিনে বাতাসটাও যেন ধীরে হাঁটে, কোনো তাড়া নেই, কোনো তাড়াহুড়ো নেই। দূরের খালটার জল কেমন গাঢ় হয়ে আসে, পাড়ের কচুরিপানায় টুপটাপ জলের দাগ পড়ে। বুঝি বৃষ্টি নামবে বলে আকাশ মনস্থির করেছে। মাটির রাস্তা ভিজে ভিজে নরম হয়ে যায়, পায়ের নিচে আলাদা একটা গন্ধ ছড়ায় ভেজা মাটির, শ্যাওলার আর পাতার। ঘন কালো অন্ধকার তখন। ফরাজি বাড়ি কেমন বিষণ্ণতায় মুখরিত চারিপাশ। ফিরোজা বেগমের শরীরটা বড্ড খারাপ। মধু মায়ের কোলে শুয়ে আছে নীরব হয়ে। বক্কর ফরাজি বাইরে উঠোনে বসে কথা বলছেন ওয়াহিদের সাথে। ফিরোজা বেগমের কোলের উপর মধুর মাথা তিনি যত্ন করে বোকা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। একটা কথা রাখবি মধু? মধু মায়ের ভেজা চোখের দিকে তাকায়, বলে, কি বলবে আম্মা? যদি কখনো এমন দিন আসে যে নিজেকে খুব একা মনে হয়, বুকে যন্ত্রণা হয়, পৃথিবীটা বড্ড স্বার্থপর মনে হয়, তখন আমার কবরের পাশে বসে সকল দুঃখগুলো প্রকাশ করবি। আম্মা তোর সব দুঃখ শুনবে। হয়তো আম্মা দুঃখ কমাতে পারবে না, কিন্তু তোর পাশে থাকবে। মধু কম্পিত গলায় বলল, তোমার কিচ্ছু হবে না আম্মা। আম্মা তোদের খুব ভালোবাসে। ময়ূরীর সাথে আমি অন্যায় করেছি। আমার কবরের মাটি ছুঁয়ে আমাকে ক্ষমা করে দিতে বলবি। ও ক্ষমা না করলে মরেও যে শান্তি পাবো না। এমন কথা কেন বলছো আম্মা? তুমি আমাদের ছেড়ে যাবে কোথায়? ফিরোজা বেগম আঁচল দিয়ে চোখের পানি মুছলেন। মেয়ের মাথায় আদুরে স্পর্শ রেখে বললেন, মায়েরা তো আজীবন থাকে না মা। মধু কেঁদে উঠল। মায়ের কোলে মুখ গুজে ডুকরে উঠল। দরজায় কড়া নাড়লেন বক্কর। মধু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর বক্কর ফরাজি বসলেন স্ত্রীর পাশে। ফিরোজা বেগমের চোখের নিচে কালো দাগ পড়েছে, শরীরটা শুকিয়ে গেছে আগের তুলনায়। ফিরোজা বেগম স্বামীকে দেখে হাসলেন, হেসেই বললেন, এই সংসারে দ্বিতীয় কোনো নারীকে নিয়ে এসো না যেন। আমার সংসারের ভাগ অন্য নারী বসালে দুঃখ পাবো আমি। বক্কর বললেন, পাগল হয়েছো তুমি? ওষুধ খাও ঠিক মতো। ফিরোজা বেগম বালিশে মাথা রেখে চোখ বন্ধ করলেন। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল চোখের জল। মধু বাইরে এসেছে তীব্র বাতাসের ছন্দে, যেন তার খোপা করা চুলগুলো খিলখিল করে হাসছিল। পাশে ওয়াহিদ বসে আছে চুপচাপ। মধু বলল, আমার একটা কথা রাখবেন? ওয়াহিদ উত্তর দিল না। মধু বলল, আপনি চলে যান। এই গ্রামের মানুষগুলো ভালো নয়। তুই চল আমার সাথে। এই হয় না। কেন হয় না? আপনি বুঝতে কেন পারছেন না? বুঝতে চাইছি না।
মধু চোখ বন্ধ করলো, কণ্ঠ কেঁপে এলো মুহূর্তেই। নিজেকে শক্ত রেখে বলল। আপনি চলে গেলে আমি শান্তি পাবো। ওয়াহিদ দূরত্ব রেখে মধুর মাথায় হাত রাখলো, বলল। যাবো তোকে সাথে করে। পুরো বাড়ি নিশ্চুপ। মধ্যরাত পেরিয়ে ঘনিয়ে আসছে ভোরের আলো, কেমন গুমট গুমট ভাব পুরো বাড়িতে। তাহসিন আর ময়ূরী তখন নামাজে দাঁড়িয়েছে পরিষ্কার হয়ে। নামাজ শেষে তাহসিন বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। ময়ূরী ঘরের দরজা খুলে বেরোলো বাইরে। শাশুড়ির ঘর থেকে ফাহাদের কান্নার শব্দ ভেসে আসছে। সে জানে ফাহাদ এই সময় ময়ূরীকে কাছে না পেলে এভাবে কাঁদে। সে তাড়াতাড়ি নিচে নেমে এলো। শাশুড়ির দরজায় শব্দ করতে ভেতর থেকে অরুণিমা বেগম দরজা খুলে দিলেন। অনেক থামানোর চেষ্টা করলাম, থামছেই না। ময়ূরী ক্ষমা চেয়ে বলল। মাফ করবেন আম্মা, এই রাত করে আপনার ঘুমের ব্যাঘাত ঘটলো। ক্ষমা চাইছে কেন? ও তো আমার ছেলের মতোই। ময়ূরী বিছানার নিকট এগিয়ে যেতে ফাহাদ হামাগুড়ি দিয়ে বোনের বুকে হামলে পড়ল। ময়ূরী ভাইয়ের মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল। সোনা কাঁদছিস কেন? ফাহাদ কাঁদো কাঁদো গলায় বলে। আম্মা কই আপা? আম্মা তো বাড়িতে। মায়ের কথা মনে পড়ছে? কাল নিয়ে যাব। তৎক্ষণাৎ বাড়ির সদর দরজায় শব্দ হয়। বাড়ি দারোয়ান ডাকছে বাইরে থেকে। অরুণিমা বেগম অবাক হলেন। এই সময় দরকার ছাড়া তো দারোয়ান ডাকে না। বাইরে তখন আলো ফুটতে শুরু করেছে। ড্রয়িং রুমে বাড়ির কিছু মহিলা উপস্থিত হয়েছেন রজনী বেগমের সাথে। বাইরে থেকে রজনী বেগম দরজা খুলে দিতেই দেখতে পেলেন সদর দরজার সামনে দারোয়ান আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। তিনি কপাল কুঁচকে বললেন। কি হইছে? এমনি সাত সকালে শব্দ করতেছো কেন? দারোয়ান শুকনো ঢোক গিলে বললেন। ছোট আম্মা যান কই? কেরা? তাহসিনের বউ? জি, তিনি কই? হট্টগোলের শব্দ শুনে ময়ূরী বেরিয়ে আসে ঘর থেকে। গুটি গুটি পায়ে পেছনে ফাহাদও পিছু নেয় বোনের। ময়ূরীর মুখ তখন ভীষণ শুকনো। ক্লান্ত শরীর নিয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল। আমাকে কেন খুঁজছেন? আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। কি হয়েছে? দারোয়ান কাপা গলায় বললেন। আপনার আম্মা মধ্যরাতের পর ইন্তেকাল করেছেন। ময়ূরীর চোখে মুহূর্তে অন্ধকার নেমে এলো। তার গলায় কণ্ঠ আটকে এলো। বুকের ভিতর যেন কোনো আগুন জ্বলে উঠল। হাত জড়িয়ে ধরে ফাহাদকে দেখলো। ছোট ভাইটার চোখও ভেজা। ময়ূরীর শরীর কেঁপে উঠল। হঠাৎ চিৎকার করে এসে জোরে বলতে লাগলো। না না, এটা হতে পারবে না আম্মা। ময়ূরী সদর দরজা ঠেলে বাইরে গেল। বাতাসের সঙ্গে তার চুল উঠছিল। মাথার আঁচল কখন কাঁধ ভেয়ে নেমে গেছে বলতেও পারবে না। হাউমাউ করে ছুটে গেল বাড়ির গেটের দিকে। ভিজে মাটির রাস্তা ধরে ছুটতে লাগলো। ফাহাদ তার পেছনে ছুটতে চেষ্টা করলো, কিন্তু ছোট হয় তাকে ঠিক ধরা সম্ভব হলো না। আপাকে চিৎকার করে কাঁদতে কাঁদতে ছিটকে পড়লো কাদামাটিতে। বাড়ির মানুষ হতবাক। অরুণিমা বেগম ছুটে এসে ফাহাদকে কোলে তুলে নিলেন। সে হাউমাউ করে কাঁদছে। কোল থেকে ছুটে নিচে নামতে চাইছে। হাহাকার ভরা সকাল। নিচে হইচই শুনে তাহসিন সহ বাড়ির অনেকেই নেমে এলেন নিচে। নিচে এসে এমন সংবাদ শুনে তাহসিন ছুটল বাড়ির বাইরে। গ্রামের সকালের হালকা আলো, মেঘলা আকাশ, ভেজা মাটির গন্ধ সবই যেন তার কাঁদো চোখের সঙ্গে মিলেমিশে এক গভীর শূন্যতা এবং বেদনার ছায়া ফেলেছে। ময়ূরী আর থামতে পারল না। তার সব শক্তি, সব আশা, সব মায়ের ভালোবাসা এক মুহূর্তে যেন হাতছাড়া হয়ে গেছে। চিৎকার আওয়াজ গ্রামের ধ্বনির সঙ্গে মিলেমিশে চারিপাশ ভেসে গেল। নিঃশব্দ ঘরে শান্তি ভেঙে শোকের এক গভীর প্রতিধ্বনি সৃষ্টি করল। গ্রামের রাস্তায় তখন পুরুষ মানুষ ছিলেন সব। নামাজ শেষে হয়তো বাড়ির রাস্তা ধরেছিলেন। চেয়ারম্যান বাড়ি ছোট বউ কেমন করে ছুটতে দেখে সকলেই হতবাক। গ্রামের পুরুষদের হতবাক দৃষ্টির মধ্যে ময়ূরীর চিৎকার ধ্বনিত হলো, আম্মা আম্মা। সেখান থেকে বাতাসের সঙ্গে মিলেমিশে যেন আকাশেও পৌঁছে গেল। কেউ এগিয়ে এসে কিছু বলতে পারল না। সবাই শুধু স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। বাড়ির আঙিনায় পা রাখতেই শরীর জমে এলো। উঠানে কত মানুষের ভিড় জমেছে। ঘরের ভিতর থেকে মধুর চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। ময়ূরী পাগলের মতো ছুটে গেল ঘরে। মায়ের ঘরের ভিতরে প্রবেশ করতেই হাঁটু ভেঙে এলো। বিছানায় মায়ের নিথর দেহটা পড়ে আছে। মধু হাউমাউ করে কাঁদছে। চাচি শবনম তার পাশেই। বক্কর নিশ্চুপ হয়ে ঘরের এক কোনায় বসে আছেন। ময়ূরী হামড়ে পড়ল তার মায়ের পায়ের কাছে। মায়ের দুই পা জড়িয়ে ধরে চিৎকার করে বলল। ও আম্মা, আমায় দেখো একবার, আমার দিকে তাকাও আম্মা। তুমি আমাদের রেখে কি করে চলে গেলে? তাকাও না আম্মা। চাচি এগিয়ে এসে ময়ূরীকে জড়িয়ে ধরলেন। তার চোখেও পানি চিকচিক করছে। তিনি ময়ূরীর গালে মাথায় হাত বুলিয়ে বললেন। আম্মা আর নাই, চিৎকার করিস না মা। ও চাচি, আমার আম্মা কি হয়েছে? আমার মা কথা বলে না কেন? তারে ডাকো, তারে বলো না ময়ূরী আসছে। ঘরের ভেতর তখন তাহসিন ছুটে এলো। এত এত মানুষের মধ্যে প্রথমে শাশুড়ির নিথর শরীরটা চোখে পড়ল। তারপর চোখ গেল বউয়ের দিকে। সে এগিয়ে গিয়ে বউকে বুকে জড়িয়ে ধরল। ময়ূরী হাউমাউ করে বলল। আপনি বলুন না আমাকে, আমি এসেছি তো, আমি এসেছি। আমি আমার সাথে রাগ করব না। আমি
কথা আটকে এলো কণ্ঠে, হাহাকারে ভরা পুরো বাড়ি। তাদের সাথে যেন আকাশটাও কাঁদছে। চেয়ারম্যান বাড়ির প্রায় অনেকেই এসেছেন ফরাজি বাড়ি। বেলা হয়েছে বেশ। মহিলারা শেষ গোসল করাচ্ছেন ফিরোজা বেগমকে। মধুকে চাচি জড়িয়ে ধরে রেখেছেন। ছোট্ট ফাহাদ বাবার কোলে মুখ লুকিয়ে ছলছল চোখে সব পর্যবেক্ষণ করছে। বাচ্চাটা জানেই না তার মা পৃথিবীর মায়া ত্যাগ করেছে। জানাজা হলো খানিকক্ষণ আগে। কত মানুষ বাড়ি জুড়ে। মায়ের কবর খোঁড়া হলো ময়ূরীদের বাড়ির পাশে, বড় জাম গাছের পাশে। ফিরোজা বেগমের লাশটা যখন মাটিতে রাখা হলো তখন বক্কর ফরাজি প্রথম মাটি ফেলার পর ফিসফিস করে বললেন, অতি শীঘ্রই তোমার সাথে দেখা হবে ফিরোজ। বাড়িটা পুরো শান্ত। উঠান জুড়ে সব আত্মীয়। তাহসিন আর ওয়াহিদ শ্বশুরের পাশে বসে তখন। বক্কর ফরাজি ওয়াহিদের হাত চেপে ধরে ক্লান্ত গলায় বললেন, তোমরা ছাড়া আমার কে আছে? আজ তোমাদের কাছে আমার কিছু চাওয়ার আছে। তিনি থেমে তাহসিনের দিকে তাকিয়ে বললেন, আমার ছোট্ট মেয়েটাকে তোমার হাতে অনেক ভরসা করে তুলে দিয়েছি তাহসিন। তার পড়াশোনা করার ইচ্ছে আছে অনেক। আমার সন্তান তোমার স্ত্রী, তার ভালো মন্দ তুমিই ভালো বুঝবে। তাহসিন বলল, আবার আপনি ওকে নিয়ে চিন্তা করছেন কেন? আমার স্ত্রীর স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। তিনি শুকনো ঢোক গেলে বললেন, জানি এ আবদার রাখা ঠিক নয়। থেমে দূরে ময়ূরীর বুকে লেপ্টে থাকা ছোট্ট ফাহাদকে দেখে বললেন, আমার ছেলেটা অনেক ছোট, ওর বোধ বুদ্ধি এখনো হয়নি। আমার যদি কিছু হয়ে যায়, আমার বাচ্চাটাকে তোমরা দেখে রেখো। তাহসিন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কবরের পাশে ময়ূরী, মধু আর ফাহাদ বসে আছে। ময়ূরীর বুকে ছোট্ট ফাহাদ কাঁদছে অবুঝ বাচ্চার মতো। কি নিষ্পাপ চেহারা বাচ্চাটার। মা কি জিনিস বোঝার আগেই মা হারা হলো বাচ্চাটা। বোনের বিদায় তাহসিন আর গেল না। বউকে রেখে যাওয়া অসম্ভব তার পক্ষে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। বাড়ি খালি হয়ে এসেছে। সন্ধ্যার পর বাড়িতে এলেন মেম্বার আর তার কিছু লোক। সাথে ছিল রাজু। ময়ূরী তখন চুপচাপ বসে আছে চৌকিতে। পাশে পুতুল চুপটি করে বসে। মেম্বারকে দেখে তাহসিন এগিয়ে এলো। মেম্বার বললেন, তোমার শাশুড়ির মৃত্যুর সংবাদ শুনে ভীষণ দুঃখ পেয়েছি। ময়ূরী উঠে দাঁড়িয়েছে। সে মেম্বারকে সালাম করেনি। মেম্বার ঠোঁট বাঁকিয়ে হেসে ময়ূরীকে উদ্দেশ্য করে বললেন, ছোট বয়সে মেয়ে সামলাতে কষ্ট হচ্ছে নাকি বোমা? ময়ূরী উত্তর দিল না। তাহসিন গম্ভীর গলায় বলল, তুমি ঘরে যাও। ময়ূরী ঘরে যেতে সে বলল, বসুন আপনারা। তাহসিন তাদের বারান্দায় বসলো। বক্কর বেরিয়ে এলেন ঘর থেকে। মেম্বার দেখে আস্তে ধীরে বসলেন। রাজু এদিক ওদিক তাকিয়ে মধুকে খুঁজছে। কি আর বলবো, বয়স্ক মানুষ তো আর আজীবন বাঁচে না। আল্লাহর সৃষ্টি, আল্লাহ নিয়ে গেছে। বক্কর বললেন, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। একটা কথা বলতে আসলাম। জানি এই সময়ে এই কথা বলা ঠিক না, কিন্তু আমার হাতে সময় নেই যে। কি কথা? দেখো, তোমার ছোট মেয়ের তো বিয়ে দিয়ে দিলাম। এখন বাড়িতে তোমার বউ নাই, আছে শুধু যুবতী একটা মাইয়া। তার এ নিয়ে তো আর সব সময় চিন্তায় থাকা যায় না, তাই না? বক্কর মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ভাবছি মেয়েটার বিয়ে দিয়ে দেব। মেম্বার হাসলেন, বললেন, সেই তো তার নিয়েই কথা বলতে আসলাম। তাহসিন কপাল কুঁচকে রেখেছে। এই মেম্বারকে দিয়ে কোনো বিশ্বাস নেই। তিনি বললেন, আমার ছেলে মানে রাজুর বউ বানিয়ে যদি নিয়ে যাই তাহলে তোমার আপত্তি আছে? বক্কর চুপ রইলেন। তিনি এ প্রস্তাবে রাজি নন খুব ভালো করেই বুঝতে পারলেন মেম্বার। অতঃপর তাহসিন মুখ খুলল। মাফ করবেন চাচা, মধুমিতা তো বিয়ে ঠিক গেছে। মেম্বার আশ্চর্য হয়ে বললেন, কার সাথে? ওর মামাতো ভাই ওয়াহিদ, গ্রামে যে নতুন এসেছে। রাজুর চোয়াল শক্ত হলো, ক্রোধে দাঁত চাপলো। মেম্বার খানিক লজ্জায় পড়লেন। তিনি ভাবলেন প্রস্তাব প্রত্যাখ্যান করে অপমানিত হয়েছেন। তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। সিঁড়ি ডিঙিয়ে নিচে নেমে বললেন, প্রস্তাবটা একবার ভেবে দেখো। বয়স্কর সোনার ডিম হাতছাড়া করলে আবার মেয়ের জীবন নিয়ে টানাটানি শুরু হয়। মেম্বারের কথাটা বাতাসে ঝুলে রইল বিষের মতো। তিনি আর রাজু দ্রুত বেরিয়ে গেলেন। উঠোনে নেমে গেটের দিকে হাঁটতে হাঁটতে রাজু একবার পেছনে তাকালো। চোখে চাপা আগুন। অপমান আর দখলের লোভ একসাথে জমে আছে। বারান্দায় নীরবতা নেমে এলো। তাহসিন শক্ত মুখে দাঁড়িয়ে রইল। বক্কর ফরাজি দীর্ঘশ্বাস ফেললেন। বুকের ভেতরটা হাহাকার করে উঠছে, কিন্তু চোখে জল নামছে না। আজ যেন সব জল আগেই ফুরিয়ে গেছে। রাতে চাচি সবার জন্য খাবার দিয়ে গেলেন, কিন্তু একটা মানুষও মুখে খাবার নিল না। ময়ূরী শুয়ে আছে ঘরে, পাশে ফাহাদার পুতুল ঘুমাচ্ছে। মধু এলো ঘরে, বোনের পাশে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, আজ তোর কাছে থাকি। ময়ূরী ঠোঁট কামড়ে চোখের পানি মুছে নাক টেনে বলে, থাক। 3 ভাই বোন একই বিছানায় শুয়ে আছে। একজন অবুঝ, এক শিশু।
না সে মায়ের অভাব বুঝতে পারছে আর না বুঝতে পারছে মাকে আর কখনো দেখা হবে না। বাকি দুই বোন দুঃখ চেপে রেখেছে। দুটি ছোট ছোট ঘরটা নিস্তব্ধ। শোকের ভারে যেন বাতাসও ভারী হয়ে আছে। বাইরে মেঘলা আকাশ, মাঝে মাঝে হালকা বাতাসে সে জানালার পর্দা নাড়িয়ে দিচ্ছে, ঠিক যেন কারো অদৃশ্য দীর্ঘশ্বাস। মধু শুয়ে আছে চিত হয়ে, চোখ দুটো বন্ধ, কিন্তু ঘুম নেই। মায়ের কণ্ঠটা বারবার কানে বাজছে। মায়েরা তো আজীবন থাকে না মা। আজ বুঝছে কথাটার ওজন কতটা ভয়ানক। পাশে ফাহাদের নিঃশ্বাস, ছোট্ট বুক ওঠানামা করছে অনিয়মিত ছন্দে। ময়ূরী আলতো করে হাত বাড়িয়ে ভাইয়ের মাথায় হাত রাখলো। আঙ্গুলের ছোঁয়া যেন বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়লে শিশুটার জীবনে আজকে থেকে আম্মা শব্দটা শুধু গল্প হয়ে রইল। মধু পাশ ফিরিয়ে কাপা গলায় ফিসফিস করে বলল, আমা তো বলেছিল কবর পাশে গেলে সব কথা শুনবেন। আমা কি সত্যিই শুনবে? ময়ূরী চোখ বেয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ল। শুনবে। মধু আর কথা বলতে পারল না। বালিশে মুখ গুজে চাপা কান্নায় ভেঙে পড়ল। ময়ূরী তাকে বুকে টেনে নিল, ঠিক যেভাবে ফিরোজা বেগম একদিন তাদের জড়িয়ে ধরতেন। তিনজনের নিঃশ্বাস একসাথে মিলেমিশে গেল। একটা ছোট্ট পরিবারের শেষ আশ্রয় যেন এই একটা বিছানা। ঘরের কোণে রাখা কুপিটা নিভু নিভু করে জ্বলছে আলো ছায়ার ফাঁকে। ময়ূরীর মনে হলো মা যেন এখনো ঘরের ভেতরেই আছেন। চৌকির পাশে বসে আঁচল দিয়ে চোখ মুছছেন আর বলছেন, কাঁদিস না মা, মায়েরা কখনো মরে না। মায়েরা সত্যি কখনো মরে না। মা শব্দটা ছোট হলেও এর মূল্য ততটাই মূল্যবান। আম্মার সাথে আগে কতই না ঝগড়া হয়েছে দুই বোনের, কত বকা খেয়েছে আম্মার কাছে। আজ তো আম্মা নেই, আর কেউ বকবে না, শাসন করবে না, ভালোবেসে বুকে টেনে নিবে না। ষোড়শী বালিশে মুখ গুজে হু হু করে কাঁদছে। কেমন করে যন্ত্রণা সইবে সেই যন্ত্রণা যে সয়ে নেওয়ার মতো নয়। তখন মধ্যরাত, মধু চলে গিয়েছিল কিছুক্ষণ থেকে। তাহসিন এসেছিল ঘরে। সে ঘুমে থাকলেও ছোট্ট ফাহাদ যেন বোনের কষ্টটুকু টের পেল। পাশে শুয়ে থাকা ফাহাদ পিটপিট করে চোখ খুলে আবছা আলোয় বোনের দিকে তাকালো। হামাগুড়ি দিয়ে নিকটে এগিয়ে গিয়ে আধস্বরে বলল, ও আপা আপা। বাচ্চাটার কণ্ঠস্বর শুনে যেন কান্না আরো দ্বিগুণ হলো। মেয়েটা মুখ তুলে পাশে তাকিয়ে ভাইকে দেখে উঠে বসলো। ফাহাদ শরীর ঘেঁষে আসতে ময়ূরী হাত বাড়িয়ে ভাইয়ের গালে হাত রেখে বলল, কি হয়েছে সোনা, উঠলি কেন? ফাহাদ ঠোঁট উল্টে বলে, আমার খিদা লাগছে। ময়ূরী উঠে এলো বিছানা থেকে। ঘরের লাইট জ্বালিয়ে খাবার ঘর থেকে অল্প কিছু ভাতের সাথে তরকারি নিয়ে এলো। ফাহাদ বোনের কাছে এসে বসলো। খাবার দেখে বাচ্চাটার মুখ উজ্জ্বল হয়ে এসেছে। ঠোঁট কামড়েও যেন ময়ূরীর কান্না আটকে রাখতে পারল না। ভাত মাখিয়ে ভাইয়ের সামনে ধরতে ফাহাদ খাবার মুখে নিয়ে মুচকি হেসে বলে, খুব মজা। ফাহাদের খেতে বেশ সময় লাগলো। ফিরে এসে ফাহাদকে আর ঘুম পাড়াতে পারল না। সে গল্প শুনবে। ময়ূরী পাতলা কাঁথাটা ফাহাদের গায়ে ভালো করে জড়িয়ে ধরে ধরা গলায় বলল, অনেক রাত হয়েছে, এখন ঘুমো। আপা তুমি কাঁদো? না। আমি দেখছি। কাঁদি না। বাচ্চাটা বিড়াল ছানার মতো বোনের শরীর ঘেঁষে চোখ বন্ধ করলো। ঘুমাবে বোধ হয়। ময়ূরী খোলা জানালার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ ধরে। সে জানে আব্বা এখন নিশ্চয়ই মায়ের কবরের পাশে বসে ফিসফিস করে কথা বলছে। সে পাশ ফিরে শুতে তাহসিন জাপটে ধরল তাকে। সবকিছু কেমন বিষণ্ণময় লাগছে, কোথাও একটুখানি সুখ নেই। রাত পেরিয়ে সকাল হলো। আলোয় চিকচিক করছে চারিপাশ। শবনমের মা বাড়ির দরজায় কড়া নাড়লেন। ওয়াহিদ দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিতে চাচি ভেতরে এসে ভূত দেখার মতো চমকে উঠলেন। তাহসিন রান্নাঘরে বসে বসে রান্না করছে। চাচি হাই হাই করে বললেন, জামাই বাবা, কি করো তুমি? এই সকালবেলায় তুমি পাকঘরে ঢুকলা কেন? তাহসিন বলল, চাচি আস্তে কথা বলুন, ওরা সারা রাত ঘুমায়নি, ওরা এখনো বোধহয় চোখটা লেগে এসেছে। মহিলা এগিয়ে এসে রান্নাঘরের সামনে পীড়ায় বসে বললেন, তুমি বাইরে বাইর হও জামাই, আমি কইরা দিই সব। তাহসিন কপালের ঘাম মুছে বলল, দরকার নেই চাচি, আমি পারবো। চাচি অবাক হয়ে বাড়ির ছোট জামাইকে দেখলো। এত বড় বাড়ির ছেলে হয়েও যেন ভীষণ সাধারণ একটা ছেলে। না অহংকার আছে, না টাকা পয়সা দেমাগ আছে, না কাউকে ছোট করে দেখে। তাহসিন চুলায় তরকারি বসিয়েছে। ভাত রান্না শেষে আর চোখে ঘরের দিকে তাকালো। ময়ূরী কিংবা মধু কেউই উঠেনি এখনো। চাচি বললেন, তুমি রানতেও জানো? তাহসিন হাসলো, বলল, আলহামদুলিল্লাহ, সব কিছুই মোটামুটি পারি। আমাগো ময়ূরী কিন্তু রানতে জানে না। এখনও তো জানে না, কিন্তু সময়ের সাথে সাথে শিখে যাবে। তাহসিনের আচরণে বেশ খুশি হলেন তিনি। ওয়াহিদ গেছে থালা বাসন ধুতে। তখন ঘরের ভেতর থেকে ফাহাদ বেরিয়ে এলো। ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো তাদের নিকটে। তাহসিন ওকে নিকটে আসতে দেখে চুপচাপ বসেছিল। ফাহাদ চাচিকে দেখেও না দেখার ভান করে রান্নাঘরে ঢুকে তাহসিনের শরীর ঘেঁষে দাঁড়ালো, বলল, ও দুলা ভাই, আপা আমায় মারবো। তাহসিন কপাল কুঁচকে বলল, কেন? বিছানায় প্রসব করছে।
তাহসিন প্রথমে কথাটার মানে বুঝতে পারল না, পরে ফাহাদের কথায় চোখ বড় বড় হয়ে গেল। সে নিচু হয়ে বাচ্চাটার মাথায় হাত রেখে নরম গলায় বলল, ভয়ের কিছু নেই। ফাহাদ চোখ নামিয়ে নিল। ভয় আর লজ্জা মিলিয়ে ছোট্ট বুকটা কাঁপছে। তাহসিন দেরি না করে ওকে কোলে তুলে নিল। চাচি আর ওয়াহিদ কিছু বুঝে ওঠার আগে তাহসিন ফাহাদকে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো। ময়ূরী তখনও ঘুমে আচ্ছন্ন। সারা রাতের কান্নার ক্লান্তিতে শরীরটা ভেঙে পড়েছে তার। তাহসিন বিছানার পাশে গিয়ে থমকে দাঁড়ালো। ভেজা চাদরটা চোখে পড়তেই সব বুঝে গেল। সে আস্তে করে ফাহাদকে নামিয়ে দিল। কোনো বিরক্তি নেই মুখে, নেই এক ফোঁটা রাগ, বরং কোমল স্বরে বলল, আপা ঘুমাচ্ছে, চুপচাপ বাইরে দাঁড়াও। ফাহাদ ভীত চোখে তাকিয়ে মাথা নাড়ল। তাহসিন চুপি চুপি চাদর আর বালিশ সরিয়ে নিল। ভেজা বিছানা গুছিয়ে বাইরে নিয়ে এলো। ওয়াহিদ এগিয়ে এসে বলল, আমি ধুয়ে দেই। তাহসিন মাথা নাড়ল। থাক, আমি করে নিচ্ছি। চাচির চোখ ভিজে উঠল। এমন জামাই তিনি জীবনে দেখেননি। বাচ্চার প্রসাবে ভেজা বিছানাও যে এত স্নেহে সামলানো যায় তা তার জানা ছিল না। সব গুছিয়ে তাহসিন আবার ঘরে ঢুকলো, নতুন চাদর বিছিয়ে দিল। তারপর ফাহাদকে তুলে এনে পাশে শুইয়ে দিল। বাচ্চাটা সাহস পেয়ে বলল, দুলাভাই আপা মারবো না তো? তাহসিন হেসে বলল, আমি থাকতে মরবে কেন? ময়ূরীর ঘুম ভাঙল একটু পরে। চোখ মেলে পাশে ফাহাদকে দেখে চমকে উঠল। বিছানাটা শুকনো, পরিপাটি, সবকিছু নতুন করে সাজানো। সে ধর্মর করে উঠে বসতে তাহসিন দরজার পাশে দাঁড়িয়ে বলল, ঘুমালো? ময়ূরীর চোখ জ্বালা করছে। সে জানতে পারল ফাহাদ বিছানা নষ্ট করেছিল বলে অন্য চাদর বিছিয়েছে সে। সময় গেল নিজ নিয়মে। সকাল পেরিয়ে বিকেল হলো। আগামীকাল মিলাদ হবে। তাহসিন বলল এতিমখানায় মিলাদ দিয়ে দিতে। বক্কর তাতেই রাজি হলেন। পরের দিন ফিরাজা বেগমের নামে মিলাদ পড়ানো হলো। যা যা করতে হয়েছে সব ওয়াহিদ আর তাহসিন করেছে। গ্রামের সরু রাস্তা ধরে হাঁটছে দুজন। ওয়াহিদের চোখে মুখে ক্লান্তির ছাপ। তাহসিন বলল, আপনার কিছুদিন রেস্ট নেওয়া উচিত। ওয়াহিদ বলল, লাস্ট কেসগুলো বড্ড জটিল, এগুলো রেখে রেস্ট নেই কি করে? এইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। স্যার কিছু বলবেন না? তাহসিন দীর্ঘশ্বাস ফেলল, ফের বলল, আব্বার হয়ে একটা কথা ছিল। বলুন। মধুমিতা আমার ছোট বোনের মতো। সে আমার স্ত্রীর বোন, মানে আমারও তো বোন। আমি চাইব না আমার বোন সুস্থ স্বাভাবিক জীবনযাপন পাও। জি। আমি যতদূর জানি আপনি মধুমিতাকে পছন্দ করেন। ওয়াহিদ বিচলিত না হয়ে স্পষ্ট গলায় বলল, ওকে ভালোবাসি, আমি বিয়ে করতে চাই। তাহসিন হাসলো, হেসে বলল, তাড়াতাড়ি করুন। আমি তো আর ময়ূরকে বেশি দিন এখানে রাখতে পারবো না, বুঝতেই পারছেন। আম্মা এতদিন বেঁচে ছিলেন, একটা ভরসা ছিল, কিন্তু এখন মানুষের মুখ বন্ধ করে রাখা যাবে না। ওয়াহিদ মাথা নাড়ল। সে আম্মার সাথে কাল কথা বলেছিল। ওয়াহিদের মা এসেছিলেন এবং এসে ছেলের প্রস্তাব শুনে প্রথমে রাজি না হলেও ছেলে জেদের কাছে বাধ্য হয়েছেন। জায়গাটা শহরের একটা এলাকা, পুরান ঢাকার মতন গিজগিজ গলি দিয়ে ভরা। সামনে বিশাল বড় একটা পুরনো বাড়ি। বাড়িটা পুরনো হলেও রং করে সেটা নতুন বানানো হয়েছে। মানুষের মুখে শোনা যায় এটা বেশ্যালয়। ওয়াহিদ বুক টান টান করে দাঁড়ালো, দৃষ্টি রাখলো বাড়ির ভেতরে। জানালার ফাঁক দিয়ে কিছু নারী অস্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কারোর বুকে আঁচল নেই, কারোর ওড়না কিংবা অঙ্গ ঢেকে রাখার মতো কাপড়। সে দৃষ্টি সরিয়ে পিছু ফিরে দাঁড়ালো। দুই পাশে সারি সারি দোকান, আশেপাশে বেশ মানুষের ভিড়। পেছনের বাড়িতে কত পুরুষ ঢুকছেন আবার বের হচ্ছেন। ওয়াহিদ নাক কুচকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। কারণ নাম্বারে কল করার খানিকক্ষণ পর রিসিভ হতেই সে বলল, সন্দেহজনক তো কিছু দেখছি না। ওপাশ থেকে এক গম্ভীর পুরুষের কণ্ঠস্বর ভেসে এলো, আপনি আপনার কাজ করুন। আমার বিয়ে পরশু, আর আমি এখানে বসে ডিউটি করব? ওপাশ থেকে কি বলল তা শোনা গেল না। ওয়াহিদ মুখ কালো করে কল কেটে দিল। সে ফের তাকালো বাড়িটার দিকে। সে পা বাড়ালো বাড়ির ভেতর। বেশিরভাগ মেয়েদের বয়স কম। বাচ্চা মেয়েগুলো জানোয়ারদের নেশা। মায়া হলো তার। মধু আর ময়ূরীর বয়সী মেয়েই যেন বেশি। এরা সবাই কারোর বোন, কারোর মেয়ে। সে দারোয়ানের কাছে জিজ্ঞাসা করে জানতে পেরেছে বড় আপার ঘরটা 3 তলায়। আপা এসব দেখাশোনা করেন। ওয়াহিদকে বড় আপা ঘরে ডাকলেন। সে ঘরে প্রবেশ করে দেখলো একজন নারী বাঁকানো কোমর নিয়ে দাঁড়িয়ে আছেন জানালার পাশে। কোমর সমান লম্বা চুল গুলো, মাথায় বেনি গাঁথা, আর সেখানে লাল টুকটুকে একখানা গোলাপ। গায়ের চামড়া ধবধবে সাদা। ওয়াহিদ ডাকতে সে ঘুরে দাঁড়ালো। ভীষণ সুন্দর সামনে দাঁড়ানো মানুষটা। বয়স খুব বেশি নয়, 33 থেকে 35-এর মধ্যেই হবে। ওয়াহিদকে দেখে সে ঠোঁট টেনে হাসলো। ওয়াহিদ হালকা কেসে বলল, আপনার সাথে দেখা করতে এলাম। সুখী তাকে বসতে বলল সোফায়। ওয়াহিদ গিয়ে বসলো সেখানে। শুকিয়ে গিয়ে সে একটু দূরত্ব রেখে বসলো পাশে। ওয়াহিদের ঘাম ছুটে যাচ্ছে এহেন পরিস্থিতিতে মুখোমুখি হয়ে। সুখীর গায়ের কাপড় ঠিক নেই। ওয়াহিদ বলল, আপনার সাথে কথা ছিল। সুখী হেসে হাত বাড়িয়ে ওয়াহিদের কাঁধে হাত বুলিয়ে বলল, অন্য কাউকে কেন চাই সাহেব? এই সুখী সবার কাছে ধরা দেয় না। আপনি? সুখী তাকে থামিয়ে দিয়ে বলল, আপনাকে আমার ভালো লেগেছে। এক রাত আমায় দিন,
তারপর বাকি রাতগুলো না হয় অন্যদের দেবেন। ওয়াহিদের শরীরটা শক্ত হয়ে গেল মুহূর্তে। হাত সরিয়ে দিল নিজের কাঁধ থেকে। চোখে মুখে অস্বস্তি স্পষ্ট। এইসব কথা বলার জন্য আমি আসিনি। সুখীর হাসিটাও একটু মলিন হলো না, বরং ঠোঁটের কোণে তাচ্ছিল্যের রেখা ফুটে উঠল। এখানে যারা আসে তারা সবাই এই কথার জন্যই আসে সাহেব। ওয়াহিদ গলা শক্ত করে বলল। সবাই এক না। সুখী এবার ভালো করে তাকালো। লোকটার চোখে লালসা নিয়ে আছে, বিরক্তি, অস্বস্তি আর কোথাও যেন গভীর ঘৃণা। সে একটু নরম হয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।